Hello everyone, welcome to TWS Academy. Welcome to another new General Awareness and GK class 12 নম্বর পর্ব ফুড এসআই এবং আপকামিং বিভিন্ন পরীক্ষার দিকে ফলো রেখেই তোমাদের এই সেশনটি প্র্যাকটিস করানো হচ্ছে। এই সেশনটি প্র্যাকটিস করলে আশা করব তোমরা পরীক্ষায় কমন পাবে এবং আমাদের সমস্ত লাইভ ফ্রি ক্লাস দেখতে শুধু জিকে নয় অন্যান্য সমস্ত রিজনিং ম্যাথ এবং ইংলিশ তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স প্রভৃতি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সমস্ত ভিডিও তোমাদেরকে কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হবে দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটিতে। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে আমাদের চ্যানেল দুটিতে সাবস্ক্রাইবের মাধ্যমে এবং সমস্ত ভিডিও এবং সমস্ত আপডেট প্রথমেই পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপ ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হতে ভুলবে না। আজকে যেটা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব, ফার্স্ট প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কিসের সঙ্গে যুক্ত? আচ্ছা, খেলাধুলো স্পোর্টস রিলেটেড জিকে এমন কোনো পরীক্ষা নেই সেখানে আসে না। স্ট্যাটিক জিকের যদি তোমরা বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটি যেটা আমি কভার করলে স্ট্যাটিক জিকের বেশিরভাগটা কভার করতে পারবো, সেটা মনে করো এই খেলাধুলোর টপিকটা তুমি যদি কভার করতে পারো অলমোস্ট তুমি 30 থেকে 40% কিন্তু পুরো একদম তোমার যে স্ট্যাটিক জিকের টপিক সেটা কভার হয়ে যাবে। তোমার খেলাধুলো এবং পুরস্কার এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় আসে। তো এই খেলাধুলোর বিভিন্ন কাপ বিভিন্ন ট্রফি কিসের সঙ্গে যুক্ত অবশ্যই জেনে রাখা উচিত। তো এখানে আমরা দেখবো রঙ্গস্বামী কাপ কিসের সঙ্গে যুক্ত, অ্যান্সার হবে এটা হকি খেলার সঙ্গে যুক্ত। হকি খেলার সঙ্গে বিভিন্ন কাপ বা বিভিন্ন ট্রফি যুক্ত আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি যেমন কয়েকটি লিখে দিয়েছি এখানে দেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগা খান কাপ কিসের সঙ্গে যুক্ত? বেইটন কাপ হকি টুর্নামেন্ট, হকির প্রাচীনতম টুর্নামেন্ট, কলকাতাতে খেলা হয়। ওকে, হকির প্রাচীনতম টুর্নামেন্ট হচ্ছে বেইটন কাপ যেটা কলকাতাতে খেলা হয়। আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, রঞ্জিত সিং কাপ, রঙ্গস্বামী কাপ, সাহানি ট্রফি প্রভৃতি হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত কিছু ট্রফি। এগুলো একবার দুবার চোখ বুলিয়ে রাখবে, আশা করব পরের বার থেকে তোমাদের উত্তর করতে সুবিধা হবে বা এগুলো ভুল করবে না তোমরা। নিম্নের কোনটি হলো দামোদর নদীর উপনদী? দামোদর নদীর উপনদীর ট্রিবিউটারি কোনটি? খড়কাই, কোনার, কোপাই, বক্রেশ্বর। এর মধ্যে একটি নদী হচ্ছে দামোদরের উপনদী। দামোদর নদী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মালভূমির ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী। এই নদীটি তোমার হচ্ছে কোথায় প্রবাহিত হয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে। এই নদীটির কয়েকটি উপনদী আছে যার মধ্যে একটি উপনদী হচ্ছে কোনার, এখানে অপশন বিতে আছে দেখো কোনার। আর তাছাড়া দামোদরের প্রধান উপনদী যেটা সেটা হচ্ছে বরাকর এবং আরেকটি হচ্ছে বোকারো। এই কয়েকটি হচ্ছে কিন্তু দামোদরের কিছু উল্লেখযোগ্য উপনদী। আচ্ছা, খড়কাইটা এটাও কিন্তু উপনদী একটা নদীর। কোন নদীর? খড়কাই হচ্ছে এটা সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখার উপনদী। সুবর্ণরেখার উপনদীর নাম হচ্ছে খড়কাই। তারপরে আমরা যদি দেখি কোপাই নদী, কোপাই এটা কিন্তু তোমার হচ্ছে কোপাই এবং বক্রেশ্বর দুটোই হচ্ছে ময়ূরাক্ষীর উপনদী। এই দুটোই হচ্ছে কি কোপাই এবং বক্রেশ্বর, এই দুটো যে কোপাই বক্রেশ্বর। তাছাড়া ময়ূরাক্ষীর আরো কয়েকটা উপনদী আমি লিখে দিচ্ছি গুরুত্বপূর্ণ উপনদী, দ্বারকা এবং ব্রাহ্মণী। এই কয়েকটি হচ্ছে কিন্তু কিছু ময়ূরাক্ষী নদীর উপনদী। নেক্সট প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁ তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেছেন? মুর্শিদ কুলি খাঁ ইনি ছিলেন বাংলার প্রথম নবাব। তো বাংলার প্রথম স্বাধীন নবাব এই মুর্শিদ কুলি খাঁ তার রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন? তো বাংলার আগে রাজধানী ছিল কোথায়? সেটা হচ্ছে ঢাকাতে ছিল। সেই ঢাকা থেকে মুর্শিদ কুলি খাঁ তিনি যখন 1717 সালে তিনি নবাব নিযুক্ত হন,
নবাব হিসাবে বা স্বাধীন নবাবীর সূচনা করেন তিনি বাংলায় 1717 সালে। তাকে বাংলার সুবেদার হিসাবে ফারুক শিয়ার নিযুক্ত করেছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু বাংলার স্বাধীন নবাবীর সূচনা করেন। এই মুর্শিদ কুলি খাঁ তার রাজধানী কোথায় স্থানান্তর করে? মুর্শিদাবাদ। আধুনিক মুর্শিদাবাদে কিন্তু ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করা হয়। এনটিপিসি সদর দপ্তর কোথায় অবস্থিত? এনটিপিসি পুরো কথা কি? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এই এনটিপিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? আরো একবার বলি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সদর দপ্তরটা কোথায় অবস্থিত? আমরা যদি বলি এনটিপিসি প্রতিষ্ঠা কবে হয়, এটা পরীক্ষায় পড়ে থাকে, প্রতিষ্ঠা হয় কবে এনটিপিসি, সঠিক উত্তর তখন কি হবে? বা এনটিপিসির সদর দপ্তর কোথায়? এনটিপিসির সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। আর প্রতিষ্ঠা হয় কবে এনটিপিসি? 1975 সালে এনটিপিসি প্রতিষ্ঠা হয়। ভারতীয় সংবিধানের শিক্ষাকে কোন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? আমাদের ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে কি করা হয়েছে? আমাদের ভারতের যে ক্ষমতার বন্টন করা হয়েছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, 3টি তালিকা সেখানে বিভক্ত করা হয়েছে। কেন্দ্রীয় তালিকায় আমরা যদি দেখি 100টি বিষয় আছে, এটার মধ্যে 100টি বিষয় আছে। কি কি বিষয় আছে এর মধ্যে? প্রতিরক্ষা, তারপরে আমাদের যে ভারতের প্রতিরক্ষা, তারপরে আন্তর্জাতিক চুক্তি, যুদ্ধ, শান্তি, তারপরে যে রেলপথ, আন্তর্জাতিক বিমানপথ প্রভৃতি কিন্তু, তারপরে যে স্টক এক্সচেঞ্জের বিষয় প্রভৃতি কিন্তু আছে তোমার এই কেন্দ্রীয় তালিকার ভিতরে। যে সেন্সাস হয়ে থাকে, জনগণনা প্রভৃতি কিন্তু কেন্দ্রীয় তালিকার ক্ষমতা। ঠিক আছে, কেন্দ্রীয় তালিকার কিন্তু এই সমস্ত বিষয়গুলো কেন্দ্রীয় তালিকায় যুক্ত করা আছে। রাজ্য তালিকায় আমরা যদি দেখি, রাজ্য তালিকায় বিষয় আছে 61টি বিষয় আছে। কয়টি বিষয় আছে রাজ্য তালিকায়? 61টি। যার মধ্যে আছে পুলিশি ব্যবস্থা, তারপরে যে কোর্ট ব্যবস্থা, হাইকোর্ট বা অন্যান্য, তারপরে যে বিভিন্ন কৃষি ব্যবস্থা, ঠিক আছে, স্বাস্থ্য ব্যবস্থা প্রভৃতি কিন্তু রাজ্য তালিকার মধ্যে আছে। যুগ্ম তালিকায় 52টি বিষয় আছে। কতগুলি? যুগ্ম তালিকায় 52টি বিষয় আছে। ওকে, তো 52টি বিষয়ের মধ্যে কিন্তু শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা থেকেই বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। শিক্ষা, ফৌজদারি আইন, দেন বিবাহ সংক্রান্ত বা অন্যান্য বিভিন্ন কিন্তু তোমার সম্পত্তির অধিগ্রহণ প্রভৃতি কিন্তু হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত কিছু বিষয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সার্কের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সার্ক বলো সকলে, SAARC, তাই তো? সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়? সার্কের আমরা যদি দেখি বর্তমানে 8টি সদস্য দেশ আছে। 8টি সদস্য দেশ আছে, এদের নিয়ে সার্ক গঠিত। যার মধ্যে আমরা যদি দেখি ভারত আছে, বাংলাদেশ আছে, নেপাল, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, এই 8টি দেশ নিয়ে সার্ক কিন্তু গঠিত। তো সার্ক কবে গঠন হয়েছিল? সার্ক যদি আমরা বলি গঠন হয়েছিল এটা ছিল কত যেন 1985 সাল, তাই না? 1985 সালে সার্ক গঠন হয়। ওকে, তো সার্কের প্রথম যে গঠন বা প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 1985-তে। কোথায়? সেটা হচ্ছে ঢাকাতে কিন্তু সার্ক প্রতিষ্ঠা হয়। আরেকটা প্রশ্ন আছে যে সার্কের সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে এই নেপালের কাঠমান্ডুতে হচ্ছে সদর দপ্তর। ওকে, নিচের কোনটি ওজোন স্তরকে ধ্বংস করে? বেসিক প্রশ্ন। ওজোন স্তর কোথায় আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে আছে ওজোন স্তর, যেটা সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, সেটাকে আমাদের ক্ষতির হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকে। সেই অতি বেগুনি রশ্মির বাঁচানোর জন্য ওজোন স্তর কাজ করে থাকে। সেই ওজোন স্তর তোমার হচ্ছে ধ্বংসের পথে, আমরা জানি। কিসের জন্য? সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসির জন্য কিন্তু ধ্বংসের পথে। তো আমরা যদি দেখি এখানে অ্যান্সার কি হবে? ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন মৌলটি দায়ী? সেটা হচ্ছে ক্লোরিন মৌলটি কিন্তু দায়ী তোমার হচ্ছে ওজোন স্তর ধ্বংসের জন্য।
নিম্নলিখিতগুলির মধ্যে কে কেরালার বর্তমান রাজ্যপাল? কেরালার বর্তমান রাজ্যপাল কে আছেন? কেরালা হচ্ছে আমাদের ভারত মহাসাগর, ভারত নয়, ওটা তোমার হচ্ছে আরব সাগর, তাই তো? আরব সাগর উপকূলে অবস্থিত একটা আমাদের ভারতীয় রাজ্য। সেই কেরালা রাজ্যের যদি আমরা বলি রাজধানী কি, বলতে পারবে রাজধানী কি, মুখ্যমন্ত্রী কে, প্রভৃতি? দেখো আমরা যদি দেখি কেরালার রাজধানী কি, সেটা হচ্ছে তিরুবনন্তপুরম হচ্ছে কেরালার রাজধানী। আর কেরালার মুখ্যমন্ত্রীকে, সেটা হচ্ছে পিনারাই বিজয়ন। এবং কেরালার যিনি গভর্নর বর্তমান, তিনি হচ্ছেন আরিফ মোহাম্মদ খান, তিনি হচ্ছেন কেরালার বর্তমান গভর্নর। থাওয়ারচাঁদ গেহলট, ইনিও কিন্তু ভারতের, এই থাওয়ারচাঁদ গেহলট, অনিন্দ্যবেন প্যাটেল, এই আর এন রবি, এরা কিন্তু ভারতের এক একটি রাজ্যের গভর্নর। আমরা যদি দেখি থাওয়ারচাঁদ গেহলট কোথাকার, ইনি হচ্ছেন কর্ণাটকের, কর্ণাটকের বর্তমান রাজ্যপাল। তাছাড়া কর্ণাটকের যদি বলা হয় মুখ্যমন্ত্রীকে বর্তমান, অ্যান্সার কি হবে বলো সকলে? সিদ্ধারামাইয়া বর্তমান কর্ণাটকের মুখ্যমন্ত্রী। আনন্দবেন প্যাটেল, ইনি হচ্ছেন উত্তরপ্রদেশের, উত্তরপ্রদেশ রাজ্যের বর্তমান রাজ্যপাল, ঠিক আছে? এবং উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীকে, অ্যান্সার কি হবে? সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ হচ্ছে ওখানকার বর্তমান মুখ্যমন্ত্রী। আর এন রবি, ইনি হচ্ছেন কোথাকার? ইনি হচ্ছেন তামিলনাড়ুর, তামিলনাড়ুর গভর্নর হচ্ছেন কে? আর এন রবি। আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছে MK স্ট্যালিন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। এই বিভিন্ন রাজ্যের রাজ্যপালকে, মুখ্যমন্ত্রীকে, রাজধানীকে, এগুলো কিন্তু তোমাদের সবগুলো জেনে রাখা উচিত। নেক্সট হচ্ছে কবে ডান্ডি অভিযান শুরু হয়েছিল? ডান্ডি অভিযান, ডান্ডি মার্চ, এটা কবে শুরু হয়? করানো প্রশ্ন তোমাদের। গুজরাটের সবরমতী আশ্রম থেকে আমরা জানি। এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে? গুজরাটের সবরমতী যে আশ্রম, সেই সবরমতী আশ্রম থেকে গান্ধীজি তার সাথীদের নিয়ে কি করেন? ডান্ডি অভিযান শুরু করেন। ডান্ডি অভিযানটা শুরু হয়েছিল কবে? 12ই মার্চ ডান্ডি অভিযান শুরু হয়। এবং ডান্ডি অভিযান শেষ হয়েছিল কবে? 1930 সালের 5ই এপ্রিল। 5ই এপ্রিল 1930 সালে কি হয়? ডান্ডি অভিযানটাকে তিনি লবণ আইন ভঙ্গ করার মাধ্যমে শেষ করেছিলেন। কোনটি লৌহ আকরিক নয়? লোহার আকরিক নয় নিচের কোনটি? হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট নাকি ম্যাগনেসাইট? ম্যাগনেসাইট বা ম্যাগনেসাইট, একই, ম্যাগনেসাইট। তো এদের মধ্যে কোনটি লোহার আকরিক নয়? লোহার যদি আমরা দেখি প্রধান আকরিকগুলির মধ্যে আছে হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইডাইটস, সিডেরাইটস প্রভৃতি হচ্ছে লোহার বিভিন্ন আকরিক। এর মধ্যে শুধুমাত্র ম্যাগনেসাইট, এটা কিন্তু লোহার আকরিক নয়। এটা কিসের আকরিক? অ্যান্সার কি হবে? এটা হচ্ছে MgCO3 অর্থাৎ Mg, ম্যাগনেসিয়ামের আকরিক। ম্যাগনেসিয়ামের আকরিক হচ্ছে এটা ম্যাগনেসাইট। এবং ম্যাগনেসিয়ামের যদি আরো আকরিকের কথা বলা হয়, কি কি আছে? ডলোমাইট, ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের একটা আকরিক। তারপরে হচ্ছে কার্নালাইট, ইত্যাদি। আজকে যেটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে দ্য ব্লু আমব্রেলা শীর্ষক পুস্তকটির লেখক হলেন নিম্নের কে? দ্য ব্লু আমব্রেলা একটা বিখ্যাত পুস্তক। এই পুস্তকটির লেখককে সকলে কমেন্টে এটার উত্তর জানিয়ে যাবে। আজকের প্রশ্ন থাকবে এটা তোমাদের হোমওয়ার্কের। নিম্নলিখিত গুলির মধ্যে মিল খুঁজুন। এর মধ্যে মিল খুঁজতে বলা হচ্ছে। কতগুলি এখানে তোমার ধাতুর নাম দেওয়া আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি কি আছে? রূপা আছে, তামা আছে, সোনা, অ্যালুমিনিয়াম প্রভৃতি হচ্ছে বিভিন্ন মৌল। তো এগুলির
মধ্যে বা এগুলো সবগুলো কিন্তু ধাতু, তাই তো? তো এগুলির মধ্যে কোনটি বা এদের মধ্যে সিমিলার বৈশিষ্ট্য কোনটি? এগুলি সবই ভালো অন্তরক, এগুলি সবই মূল্যবান ধাতু, এগুলি সবই সুপরিবাহী, কোনো মিল নেই। অ্যান্সার হবে কি? এগুলি সবগুলি হচ্ছে সুপরিবাহী, এগুলি তড়িৎ পরিবহনে কিন্তু করতে পারে। বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ? বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার, এটা কোথায় আছে? এটা আমাদের ভারতীয় সংবিধানের কি? এটা একটা মৌলিক অধিকার। তো এটা সম্পর্কে কোন ধারায় বর্ণনা করা হয়েছে বাক স্বাধীনতা মতামত প্রকাশের অধিকার? অ্যান্সার হবে কি? এটা হচ্ছে 19 নং ধারা। সংবিধানের 19 নং ধারায় 6 প্রকার 6টি মৌলিক অধিকার আছে, আমরা জানি 6টি ফান্ডামেন্টাল রাইটস আছে, যেগুলো হচ্ছে বাক তোমার হচ্ছে আমাদের যে কি বলে বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের অধিকার আছে, তারপরে হচ্ছে বৃত্তি বা পেশা অবলম্বনের অধিকার, কোনো স্থানে স্বাধীনভাবে চলাচলের অধিকার, সর্বত্র চলাফেরা করার অধিকার, বসতি স্থাপনের অধিকার এবং সংঘ সমিতি গঠনের অধিকার, এবং আরেকটি হচ্ছে তোমার কোনো অঞ্চলে শান্তিপূর্ণভাবে নিরস্ত্র সমবেত হওয়ার একটা অধিকার। এই হচ্ছে 6টি অধিকার হচ্ছে 19 নং ধারায় আছে। তাছাড়া 17 নং ধারাটাও গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। 17 নং ধারায় কি আছে? এটা হচ্ছে একটা তোমার হচ্ছে সাম্যের অধিকার। এটাতে আছে অস্পৃশ্যতা বিলুপ্তকরণ, অস্পৃশ্যতা বিলুপ্ত করার কথা বলা হয়েছে। আর 24 নং ধারা, এটা হচ্ছে এই 23 নং ধারা, যেখানে মানুষের বেগার খাটানো, মানুষের ক্রয় বিক্রয় প্রভৃতি কিন্তু এখানে বন্ধ করা হয়েছে। 23 নং ধারা শোষণের বিরুদ্ধে অধিকারে আসে। 24 নং ধারা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। 14 বছরের কম বয়সী শিশুদেরকে খনি বা বিপজ্জনক কাজে নিযুক্ত না করার কথা এখানে কিন্তু বলা হয়েছে। ওকে, সম্প্রতি কোন দেশ আনুষ্ঠানিকভাবে ন্যাটোর 32তম সদস্য হয়ে উঠেছে? ন্যাটো, NATO, একটা হচ্ছে কি একটা সামরিক সংগঠন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, আটলান্টিক জোটভুক্ত দেশ। এই দেশগুলোর কয়েকটি দেশ আছে এখানে, 32টি বর্তমানে সদস্য দেশ, 32টি সদস্য, এবং নবীনতম সদস্য হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছে 2024 মার্চ মাসে যুক্ত হয়েছে 7ই মার্চ আনুষ্ঠানিকভাবে। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, ঠিক আছে? তো 2024 যুক্ত হয়েছে ন্যাটোর আনুষ্ঠানিকভাবে 24তম এই 32তম দেশ হিসাবে। কে? সেটা হচ্ছে সুইডেন। আচ্ছা, সুইডেন এর রাজধানী কি বলতো? সুইডেনের রাজধানী কি? এটা রাজধানী হচ্ছে স্টকহোম, সুইডেনের রাজধানী। এবারে ন্যাটো সম্পর্কে আমরা একটু জেনে রাখবো। ন্যাটোটা কি? ন্যাটোটা প্রতিষ্ঠা হয় কবে? প্রতিষ্ঠা হয় কবে এবং সদর দপ্তর কোথায়? আর সদস্য দেশ তো আমরা জেনেই রাখলাম। তো দেখো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পড়ে থাকে যে ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল কবে। ন্যাটোটা প্রতিষ্ঠা হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। 1949 ন্যাটো প্রতিষ্ঠা হয়। ন্যাটোর সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী। কি বেলজিয়ামের রাজধানী? ব্রাসেলস। এটা হচ্ছে ন্যাটোর সদর দপ্তর। ওকে, আশা করি ক্লিয়ার তোমাদের। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? গতকালই পড়িয়েছিলাম যে ক্যাবিনেট মিশনের প্রস্তাবেই কিন্তু আমাদের ভারতের যে গণপরিষদ সেটা কিন্তু গঠন করা হয়েছিল 1946 সালের নভেম্বর মাসে। তো এই ক্যাবিনেট মিশন সেটা ভারতে পাঠিয়েছিলেন কে, কবে গঠন হয়েছিল ইত্যাদি। গঠনটা কবে হয়েছিল বলেছিলাম তোমাদের, 1946-এ ভারতে আসে এটা। এই ক্যাবিনেট মিশন, এটা ক্লিমেন্ট এটলি, তৎকালীন সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি এটা গঠন করে ভারতে পাঠান। কেন পাঠায়? ক্ষমতা হস্তান্তর। তারা যে ব্রিটিশদের কাছ থেকে ভারতকে ক্ষমতা দেওয়া হবে, ভারতকে স্বাধীনতা দেওয়া হবে, তার জন্য একটা পৃথক সংবিধান দরকার বা বিভিন্ন কিন্তু পরিকল্পনার দরকার। সেই ক্ষমতা হস্তান্তর সম্পর্কিত কিন্তু বিভিন্ন পরিকল্পনার জন্য এই
ক্লিমেন্ট এটলি এটা ভারতে পাঠিয়েছিলেন। কবে? 1946 এটা গঠিত হয় বা ভারতে আসে। এতে 3 জন সদস্য ছিল। একজনের প্রধান সদস্য ছিল যার নাম হচ্ছে স্যার কে প্যাথিক লরেন্স, তারপরে স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। 3 জনের সদস্য ছিল, শুধু লর্ড ওয়াভেল এর কিন্তু সদস্য ছিলেন না। তো এখানে অ্যান্সার হবে অপশন বি, লর্ড ওয়াভেল কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য নয়। আলিপুরদুয়ার জেলা গঠিত হয় কোন সালে? আলিপুরদুয়ার এটা আমাদের নর্থ বেঙ্গলের একটা অন্যতম জেলার। আলিপুরদুয়ার থেকে আমাদের অনেকেই ক্লাস দেখে থাকে, তাই তো? কে কে আলিপুরদুয়ার থেকে ক্লাস দেখছো সকলে কমেন্টে জানাবে, কে কে দেখছো আলিপুরদুয়ার থেকে ক্লাস। আলিপুরদুয়ার জেলা, এই জেলাটা একটা নবগঠিত জেলার মধ্যে পড়ে। কবে গঠিত হয় এটা? 2014 সালে গঠিত। আলিপুরদুয়ার জেলা, এই আলিপুরদুয়ার জেলাটা কোন রাজ্য ভেঙে গঠিত হয়েছিল বা কোন রাজ্য বিভক্ত হয়ে গঠিত হয়? সঠিক উত্তর হবে কোন রাজ্য? আলিপুরদুয়ার জেলা গঠিত হয়েছিল, সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলা ভেঙে। এটা জলপাইগুড়ি স্প্লিট হয়ে আলিপুরদুয়ার তৈরি হয়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিশুদ্ধ অর্ধ পরিবাহী রোধ কি রূপ পরিবর্তন হয়? অর্ধ পরিবাহী, যাদের পরিবাহিতা হচ্ছে তাদের তড়িৎ পরিবাহীর ক্ষমতা যেটা হচ্ছে পরিবাহী এবং অপরিবাহী অর্থাৎ অন্তরকের মাঝামাঝি হয়, তাদেরকে কিন্তু বলা হয়ে থাকে অর্ধ পরিবাহী। বেসিক। তো অর্ধ পরিবাহী আমরা জানি সিলিকন একটা অর্ধ পরিবাহী, জার্মেনিয়াম একটা অর্ধ পরিবাহী। তো এই ধরনের অর্ধ পরিবাহীগুলির যখন তাপমাত্রা বৃদ্ধি হয় তখন তাদের রোধের কি রকম পরিবর্তন হয়? অ্যান্সার হবে কি? তাদের রোধ কিন্তু কমে যায়। অর্ধ পরিবাহীর রোধ সবসময় কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নেগেটিভে থাকে, এটা কমে যায়। আচ্ছা, মনে রাখবে শুধুমাত্র পরিবাহীর ক্ষেত্রে কি হয়? বৃদ্ধি পায়। পরিবাহীর ক্ষেত্রে কি হবে? রোধ বাড়বে। ঠিক আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাই তো? এইটার সদর দপ্তর কোথায়? এর সদস্য দেশ কয়টি এবং এটা কবে প্রতিষ্ঠা হয় ইত্যাদি বলো সকলে। সদর দপ্তর, আজকে একটু স্ট্যাটিক জিকের উপর থেকে প্রশ্ন বেশি এসে গেল, তো করো এক একদিন এক এক রকম প্রশ্ন, কোনোদিন হিস্ট্রি বেশি হয়ে যায়, কোনোদিন জিওগ্রাফি, এরকম কোনো ব্যাপার নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদর দপ্তর কোথায়? এর সদস্য দেশ কয়টি? অ্যান্সার কি হবে? এর সদস্য দেশ হচ্ছে 190টি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1944-এ এটা গঠিত হয় এবং এর সদর দপ্তর হচ্ছে আমেরিকার ওয়াশিংটন ডিসি শহরে। ওকে। ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণভাবে দেশীয়ভাবে নির্মিত? সম্পূর্ণভাবে দেশীয়ভাবে কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত? কালপাক্কাম, তারপরে হচ্ছে নারোরা, রাওয়াতভাটা, তারাপুর, বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত, রাওয়াতভাটা যেটা অবস্থিত তোমার কোথায়? রাওয়াতভাটা অবস্থিত রাজস্থানে, নারোরা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। কল্পকাম এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত তামিলনাড়ুতে। এটা তো এখানে অ্যান্সার হবে কোনটি? সেটা হচ্ছে অপশন এ, কালপাক্কাম বা কাল্পকাম। এইটা হচ্ছে কোথায়? এটা কিন্তু ভারতের প্রথম তামিলনাড়ু অবস্থিত প্রথম দেশীয়ভাবে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কারা ছিলেন? স্বরাজ্য দল, এই দলটির প্রতিষ্ঠাতা কারা ছিলেন? CR দাস এবং মতিলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়, মহাত্মা গান্ধী এবং BR আম্বেদকর, আর বলা হচ্ছে জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু। স্বরাজ্য দল একটা ছিল কি? এটা একটা পলিটিক্যাল পার্টি ছিল। এটা কিন্তু তৎকালীন সময়ে ব্রিটিশ ভারতের নির্বাচনেও অংশগ্রহণ করেছিল। তো স্বরাজ দল একটা পলিটিক্যাল পার্টি। এই পার্টিটা প্রতিষ্ঠা করেছিলেন কারা? কবে প্রতিষ্ঠা হয়? 1923-এ এটা প্রতিষ্ঠা হয়। সালে প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠা যারা করেছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল রায় নেহেরু। মিহির বোজ কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন? মিহির বোজ একটা রাজবংশের বিখ্যাত শাসক ছিলেন। কোন রাজবংশের? মিহির বোজ কোন রাজবংশের বিখ্যাত শাসক ছিলেন? দ্রুত অ্যান্সার করো সকলে এটার, ফটাফট।
মিহির বোজ কিন্তু ইতিহাসে একজন উল্লেখযোগ্য ব্যক্তি, ঐতিহাসিক ব্যক্তি। মিহির বোজ একজন রাজবংশের শাসক ছিলেন। কোন রাজবংশ? সেটা হবে প্রতিহার বা গুর্জর প্রতিহার বংশের তিনি শাসক ছিলেন। এটা অ্যান্সার হবে, এটা ভুল আছে এখানে, রাষ্ট্রকূট নয়, প্রতিহার বংশে তিনি শাসন করতেন। সঠিক উত্তর এটা হবে। আমাদের TWS একাডেমি অ্যাপ, সেখানে তোমরা ভর্তি হয়ে বেস্ট টিচারদের কাছ থেকে বেস্ট ক্লাস নিতে পারো। সেখানে ভর্তি হলে তোমরা সমস্ত টিচারদের কাছ থেকে অধ্যায়ভিত্তিক ক্লাস করতে পারবে, লাইভ মিস করলে রেকর্ডেড দেখার সুযোগ পাবে। তাছাড়া কিন্তু এখানে সমস্ত অভিজ্ঞ টিচাররা ক্লাস করাচ্ছে, সমস্ত ক্লাসের তোমরা PDF পাবে, 5 মাস ভ্যালিডিটির ক্লাস। তো অবশ্যই সেরা ক্লাস করতে সমস্ত টিচাররা সেখানে কিন্তু তোমাদেরকে মেহনতের সঙ্গে খেটে পড়াচ্ছে। তো অবশ্যই তোমরা যুক্ত হও TWS একাডেমিতে, সেরা চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আজই, সময় নষ্ট করো না, স্বল্প সময় আছে তোমাদের কাছে। তাছাড়া আমাদের 2.0 ব্যাচ 65% অফ চলছে, মাত্র 1399 টাকা পে করলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই ব্যাচটি। কতদিনের জন্য? 12 মাসের জন্য কিন্তু এই ব্যাচটা পাবে, অর্থাৎ 1 বছর ভ্যালিডিটি পাবে এই ব্যাচে 1399 টাকা তুমি পে করলে। ওকে, তো আজই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ, ডাউনলোড করো, গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তারপর iOS চাইলে সেখানে তোমরা পেয়ে যাবে অ্যাপেল স্টোরে বা অ্যাপ স্টোরে। তারপরে হচ্ছে তোমার এটা তোমরা ওয়েবসাইটে গিয়েও কিন্তু লগ ইন করতে পারো। তো সকলে সময় থাকতে যুক্ত হয়ে যাও TWS একাডেমিতে। পরের প্রশ্ন, মেরিন সমুদ্র সৈকত বা মেরিন সৈকত কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, মেরিন সৈকত এটা ভারতে অবস্থিত এবং ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি, বা ভারতের বৃহত্তম যে দীর্ঘতম সমুদ্র সৈকত সি বিচ, সেটা হচ্ছে মেরিন সমুদ্র সৈকত। এটা অবস্থিত কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত। গ্রুপ 17 এর মৌলের নাম কি? 17 নম্বর গ্রুপ, পর্যায় সারণীর 17 নং গ্রুপে মৌলগুলোকে কি বলে? হ্যালোজেন, স্যালকোজেন মৌল, তারপরে হচ্ছে নোবেল গ্যাস, ধাতু। কি বলা হয় এগুলোকে? অ্যান্সার কি হবে বলো? হ্যালোজেন মৌলগুলি, এগুলির অবস্থান কোথায়? এগুলির অবস্থান 17 নং শ্রেণী পর্যায় সারণীর। হ্যালোজেন মৌলের যদি উদাহরণের কথা বলি, কি কি আছে? ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন, এবং এই সমস্তগুলো কিন্তু হচ্ছে হ্যালোজেন মৌলের উদাহরণ। চ্যালকোজেন মৌলের উদাহরণ যদি আমরা বলি, অক্সিজেন কিন্তু একটা চ্যালকোজেন মৌল, সালফার একটা চ্যালকোজেন মৌল প্রভৃতি কিন্তু কোথায় আছে? এগুলি শ্রেণী 16তে আছে, 16 নং শ্রেণীতে এগুলোকে দেখা যায়। নোবেল গ্যাস, এটা সকলেই জানো, নোবেল গ্যাস হচ্ছে একদমই শেষ শ্রেণী, 18 শ্রেণী। আর কি কি আছে নোবেল গ্যাস? কিছু গুরুত্বপূর্ণ নোবেল গ্যাসের নাম বলো না। হিলিয়াম, আর্গন, নিয়ন প্রভৃতি, তাই তো। নেক্সট হচ্ছে ধাতু। মুদ্রা ধাতুর যদি আমরা কথা বলি, এখানে ধাতু বলতে আমরা মুদ্রা ধাতুটাকেই এখানে বেছে নেব। মুদ্রা ধাতু আছে কপার, তারপরে হচ্ছে সোনা, তারপরে হচ্ছে সিলভার বা যেটাকে বলা হয় রূপা, এজি, এগুলি আছে 11 নং শ্রেণী। এগুলি কোথায় আছে? 11 নং শ্রেণীর মধ্যে আছে। বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বলো দ্রুত সকলে। বিজয়ওয়াড়া এটা কোথায় অবস্থিত? বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে? রাজ্যের যদি কথা বলা হয়, কোন রাজ্যে এটা অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে, তাই তো। অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত বিজয়ওয়াড়া শহর। তো এই বিজয়ওয়াড়া শহরটা কোন নদীর তীরে অবস্থিত? কোন নদী? এটা কৃষ্ণা নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া শহরটি। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন? মুখ্যমন্ত্রী, আমাদের ভারতের মুখ্যমন্ত্রী সম্পর্কে ভারতের সংবিধানে বলা হয়েছে কোথায়? 164 এর এখানে কিন্তু বলা হয়েছে মুখ্যমন্ত্রী সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে তাকে প্রথমে কি বিধানসভার সদস্য হতে হবে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে কি হবে? বিধানসভার সদস্য হতে হবে। তো বিধানসভার সদস্যদের যে ন্যূনতম বয়স, সেটাই কিন্তু মুখ্যমন্ত্রীর ন্যূনতম বয়স হিসেবে বিবেচিত হবে। সিমিলারলি লোকসভার ন্যূনতম বয়স যতটা হবে, ততটাই কিন্তু প্রধানমন্ত্রীরও ন্যূনতম জয়নিং এর বা প্রধানমন্ত্রীর হওয়ার ন্যূনতম বয়স হিসাবে ধরা হবে সেটাকে। তো আমরা যদি দেখি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুটো পদেই থাকতে গেলে বয়সের ন্যূনতম সময়সীমা হচ্ছে 25 বছর। ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন?
ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি একই ব্যাপার, একজনই ছিলেন। উপরাষ্ট্রপতি যিনি ছিলেন প্রথম মুসলিম, তিনিই কিন্তু প্রথম মুসলিম রাষ্ট্রপতি হয়েছিলেন। তো প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি আমরা যদি দেখি সর্বপল্লী রাধাকৃষ্ণন, 1952 থেকে 62 সাল পর্যন্ত তিনি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন। পরবর্তীতে ডক্টর জাকির হোসেন, তিনি 1962 থেকে 1967 সাল পর্যন্ত ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন এবং তিনি হচ্ছেন ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি এবং প্রথম মুসলিম রাষ্ট্রপতি ও প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং তৃতীয় রাষ্ট্রপতি ভারতের তিনি ছিলেন। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আশা করব ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর TWS একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করো, সুন্দর সুন্দর ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করা হয়। সমস্ত ক্লাস দেখতে সাবস্ক্রাইব করে রাখো। তাছাড়া আমাদের সমস্ত পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে সেখানে তোমরা দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম চ্যানেল, সেখানে গিয়ে আমাদের ওখান থেকে আপডেট পেতে পারো সমস্ত কিছু। আর আমাদের যে নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের কাছে কল করে সমস্ত আপডেট জানতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো সকলে। তো আজই TWS একাডেমি যে অ্যাপ, সেখানে ভর্তি হয়ে যাও, সকলে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দাও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। এখানে আজকের ক্লাসটি শেষ করছি, পরের দিনের ক্লাসে দেখা হবে। সকলে ততক্ষণ পর্যন্ত খুবই মন দিয়ে পড়াশোনা করো এবং নিজের প্রস্তুতি আরো কিন্তু এগিয়ে নিয়ে যাও। টাটা, সকলে ভালো থাকবে।